আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি হিন্দি থ্রিলার ড্রামা মুভিটির নাম মজবুরিয়া, যার বাংলা অর্থ বাধ্য হয়ে। এই মুভিতে আমরা একটি সুখী পরিবারকে দেখতে পাই, যে পরিবারে সুখের কোনো অভাবই ছিল না, কিন্তু হঠাৎই সেই পরিবারে দুঃখের ছায়া নেমে আসে। আর সেই পরিবারের সাদাসিধে সরল বউটা একটি চক্রান্তের শিকার হয়ে তার সংসার বাঁচানোর জন্য সে যে কি করতে বাধ্য হয় তা আপনার ভাবনারও বাইরে। কিন্তু একটা মেয়ে কখন বাধ্য হয় তার সবকিছু অন্য পুরুষের কাছে বিলিয়ে দিতে, সেটাই আপনারা দেখবেন এই মুভিতে। এই মুভিটি আপনাকে এমন কিছু শিক্ষা দিয়ে যাবে যেটা আমাদের সবার শেখাটা খুব জরুরি। তো চলুন দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভির প্রথমে আমরা দেখতে পাই আদি বলে একটি ছেলে তার মেয়ে শিয়াকে নিয়ে তার বাসা থেকে কোথায় যেন চলে যাচ্ছে, এবং তার স্ত্রী সোনালি তার স্বামীকে বলছে, আদি প্লিজ তুমি এরকম করো না, আমাকে তুমি একটিবারের জন্য ক্ষমা করো, তুমি আমার সমস্ত কথা একবার প্লিজ শোনো। কিন্তু আদি সোনালির কোনো কথা না শুনে তাকে বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি কখনো ভাবিনি যে তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা গোপন করে যাবে। সোনালি বলে, মাথাটা একটু ঠান্ডা করো, আমার কথাটা একটু শোনো, আমার শিয়া আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না, তুমি প্লিজ ওর কথা ভেবে অন্তত আমার কাছে থেকে যাও। আদি বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, আর কিছুই করার নেই, আমি আমার বাচ্চাকে কিভাবে সামলাতে হয় বুঝে নেব, তুমি আমার হাত ছাড়ো। এই কথা বলে সোনালির হাজারো অনুরোধ থাকা সত্ত্বেও আদি তার মেয়ে শিয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু আদি এরকম কেন করলো? সে তো তার নিজের থেকেও সোনালিকে বেশি ভালোবাসে, তাহলে এমন কি হলো যার জন্য সে এটা করতে বাধ্য হলো? সেটা জানতে হলে আমাদের কিছু সপ্তাহ পিছিয়ে যেতে হবে, যেখানে আমরা দেখতে পাই একদিন ভোরে সোনালি ঘুম থেকে উঠে রেডি হয়ে আদিকে ডাকছে, আদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তোমার অফিস যেতে দেরি হয়ে যাবে। আদি বলে, সোনালি আর 5 মিনিট ঘুমাতে দাও না প্লিজ। না, আর কোনো কথা শুনবো না, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কিন্তু আদি ঘুম থেকে উঠে তার বউ সোনালির সাথে রোম্যান্স শুরু করে দেয়। তখন সোনালি তাকে ঠেলে ওয়াশরুমের ভিতর ঢুকিয়ে বলে, আগে যাও রেডি হয়ে আসো, আমি সকালের নাস্তা বানাতে চললাম। এই বলে সোনালি তার মেয়ের ঘরে গিয়ে মেয়েকে ডাকে, শিয়া বেটা তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নাও, স্কুল যেতে হবে। এই বলে শিয়াকে ঘুম থেকে উঠিয়ে সে রান্নাঘরে নাস্তা তৈরি করতে যায়। এই সময় তাদের বাড়ির কাজের মেয়ে শান্তি এসে বলে, দিদি কিছু মনে করো না, আমার আসতে একটু লেট হয়ে গেল। সোনালি বলে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তোর প্রতিদিন কোনো না কোনো বাহানা আছে, তা বল আজকে তোর কি বাহানা? আর বলো না দিদি, রাস্তায় খুব জ্যাম, তারপর আবার বৃষ্টি, তাই আসতে দেরি হয়ে গেল, দাও আমি নাস্তা রেডি করে দিই। সোনালি বলে, থাক থাক, তোর নাস্তা রেডি করতে হবে না, আগে যা ভালোভাবে দাঁত ব্রাশ করে, তোর মুখ থেকে গন্ধ বেরাচ্ছে। শান্তি চলে গেলে তার মেয়ে শিয়া তাকে এসে পিছন দিক থেকে জড়িয়ে ধরে তার মাকে বলে, মাম্মি আজকে আমার স্কুলটা ছুটি করিয়ে দাও না, আজকে আমার স্কুল যেতে একদম ভালো লাগছে না। সোনালি বলে, না বাবা ওরকম বলে না, স্কুল না গেলে তুমি কিভাবে পড়াশোনা শিখবে? আজ তুমি স্কুলে যাও, আমি তোমার টিফিনে আজকে নুডলস বানিয়ে দেবো। এর মধ্যে শান্তি আসলে সোনালি বলে, শান্তি তুই একটু শিয়াকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দে, আমি ওর জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছি। এবার সোনালি নাস্তা রেডি করে আদির কাছে নিয়ে যায়, কিন্তু মা আদি তো সবসময় রোমান্স করার মুডে থাকে, তাই সোনালিকে কাছে পেতেই সে আবার তাকে জোর করে কাছে টেনে নেয়। আর এর মধ্যে শিয়া চলে আসলে আদি সোনালিকে ছেড়ে দেয়, তারপর খাওয়া দাওয়া শেষ করে। আদি তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যাবে, তাই সোনালি যখন আদি আর শিয়ার সাথে গল্প করতে করতে তাদের বাহিরে আগাতে আসে, তখন দূরের ঝোপের আড়াল থেকে কে যেন তাদের লক্ষ্য করতে থাকে। আদি আর শিয়া বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে সোনালি তার বান্ধবী রুহিকে দেখতে পায়, যার সঙ্গে বিয়ের পর এখানে এসেই তার পরিচয় হয়েছে। সে রুহিকে বলে, কি ব্যাপার রুহি, আজকে মর্নিং ওয়াকে বেড়াতে তো দেরি হয়ে গেল কেন? রুহি বলে, আর বলিস না সোনালি, কালকে অফিসে একটু বেশি লাল পানি খেয়ে নিয়েছিলাম, যার কারণে আজ ঘুম ভাঙতেই চাচ্ছিল না, এখনো মাথাটা ঝিমঝিম করছে। সোনালি বলে, ঠিক আছে ঘরে আয়, 1 কাপ চা খেয়ে যা, দেখবি মাথা ঝিমঝিম করা কমে যাবে। তার কথায় সম্মতি দিয়ে রুহি সোনালির সাথে সোনালির ঘরে চলে যায়। আর এই সব কিছুই ওই ঝোপের আড়াল থেকে কেউ একজন চোরের মতো লক্ষ্য করছিল। রুহি ঘরে এসে বসলে সোনালি তার জন্য চা নিয়ে আসে। চা খেতে খেতে রুহি সোনালিকে বলে, তারপর বল তোর সেকেন্ড বেবি নিয়ে কিরকম প্ল্যানিং চলছে? সোনালি একটু লজ্জা পেয়ে হাসতে হাসতে বলে, আর বলিস না, বেচারি আদি সারা রাত খুব কষ্ট করছে সেকেন্ড বেবি আনার জন্য। কিন্তু রুহি তোর আমাকে একটা সাহায্য করতে হবে, আসলে সামনে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই ভাবছি লুকিয়ে লুকিয়ে একটা ট্রিপ প্ল্যান বানিয়ে আদিকে সারপ্রাইজ দেবো। রুহি বলে, ও আচ্ছা সেকেন্ড হানিমুন তাই তো? সোনালি বলে, ধ্যাত বল না কোথায় গেলে ভালো হয়, যেখানে ও আর আমি খুব মজা করতে পারবো। রুহি বলে, একটা কাজ কর, তোরা গোয়া চলে যা, ওখানে তোরা খুব মজা করতে পারবি। সোনালি বলে, না রে রুহি, ওটা অনেক দূর হয়ে যাবে। দূর? কিসের দূর? প্লেনে তো 2-3 ঘন্টা সময় লাগবে, এটাকে তুই দূর বলছিস? আমি বলছি তুই ওখানে যা, তোরা খুব এনজয় করতে পারবি, ওখানে নাইট ক্লাব, সমুদ্রের বিচ একদম অসাম।
তাছাড়া আমার তো তোকে দেখে মনে হয় না যে তুই কখনো নাইট ক্লাবে গেছিস। এই কথা শুনে সোনালি এক ঝলকে অতীতে চলে যায়, যেখানে সে একটি নাইট ক্লাবে ড্যান্স করছে, কিন্তু সে রুহিকে কিছুই বলে না। এবার ওই দিন রাতে সোনালি তাদের ট্রিপ প্ল্যানের কথা তার শাশুড়িকে জানায়। শাশুড়ি বলে, আরে তোমরা ঘুরতে যাবে, এটা তো ভালো কথা, তোমাদের এনজয় করাও হবে আর সাথে সাথে আমার দ্বিতীয় নাতনির প্ল্যানিংটাও ভালোভাবে হয়ে যাবে। সোনালি এই কথা শুনে লজ্জা পায়, আর এর মধ্যেই আদি বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি কথা হচ্ছে? আদির মা বলে, আরে তেমন কিছুই না, সোনালি বলছিল কোথায় ঘুরতে যাবে, সেই বিষয়ে কথা বলছিলাম। এখন আর কি করার, সোনালির শাশুড়ি যখন আদিকে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা বলেই দিয়েছে, তখন সোনালি আর কিভাবেই বা লুকিয়ে রাখবে। তাই সে বলে যে সামনে আমাদের অ্যানিভার্সারি, তাই ভাবছিলাম যে কোথাও থেকে তুমি আর আমি একটু ঘুরে আসবো, তুমি কি বলো? আরে এটা তো ভালো কথা, তাছাড়া আমিও অনেকদিন অফিস থেকে ছুটি নেইনি, তা বলো কোথায় ঘুরতে গেলে ভালো হয়? সোনালি বলে, আসলে রুহি বলছিল গোয়া যাওয়ার কথা, কিন্তু গোয়াটা অনেক দূরে হয়ে যায়। তখনই আদির মা বলে, তাহলে একটা কাজ করো, তোমরা সিমলা কিংবা মানালি ঘুরে আসো। আদি বলে, ঠিক বলেছো মা, সিমলা একদম পারফেক্ট একটা জায়গা। সোনালিও বলে, ঠিক আছে তাহলে চলো সিমলাই ঘুরে আসি। এবার রাতে যখন তারা বেডরুমে শুতে যায়, তখন আদি সোনালিকে বলে, সোনালি তুমি তো আমাকে পুরাই সারপ্রাইজ দিয়ে দিলে, আমি ভাবতেও পারিনি যে তুমি হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবে। কেন, আমার বুঝি তোমাকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করে না? আদি বলে, সে তো ঠিক আছে, তবে এখন তুমি কি দেবে সেটা বলো। ধুর, দুষ্টুমি করো না, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, মনে আছে তো? তারপর তুমি মানালি গিয়ে সারা দিন রাত যা চাইবে আমি তোমাকে সেটাই দেবো। এখন ঘুমিয়ে পড়ো কলেজে আমার, প্লিজ। আদি সোনালির কথা শুনে শুয়ে পড়ে আর সোনালিকে বলে, সোনালি তোমার কলেজ তো সিমলার কাছেই, ভালোই হবে, একবারে তোমার কলেজটাও একটু ঘুরে আসবো। সোনালি হঠাৎ যেন থমকে যায়, তারপর সে ধীরে ধীরে আদিকে বলে, কলেজে গিয়ে কি হবে, সেখানে তো এখন আমাকে আর কেউই চিনবে না, তার থেকে আমরা শুধু সিমলা ঘুরেই চলে আসবো। আদি বলে, আরে কলেজে তুমি এমন কি কাজ করে এসেছো যার কারণে আমাকে কলেজে নিয়ে যেতে ভয় পাচ্ছ? সোনালি কোনো উত্তর দেয় না। আদি বলে, এই সোনালি, রাগ করেছো? আমি তো তোমার সাথে মজা করছিলাম, প্লিজ ময়না পাখি, রাগ করে না। এরপর তারা ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে তারা যখন রেডি হয়ে বাহিরে বেড়ায়, তখন সোনালি শিয়াকে বলে, শিয়া মা, একদম দুষ্টুমি করবে না, দাদির কাছে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবা, তাহলেই আমি তোমার জন্য সুন্দর সুন্দর গিফট কিনে নিয়ে আসবো। জিয়া বলে, ঠিক আছে মাম্মি, আমি কোনো দুষ্টুমি করব না, তুমি শুধু তাড়াতাড়ি বাপিকে নিয়ে চলে এসো। আর তারা যখন এইসব কথাবার্তা বলছিল, তখন আজকেও কেউ আড়াল থেকে তাদের লক্ষ্য করছিল। এদিকে আদি আর সোনালি তার মেয়ে এবং শাশুড়িকে বিদায় জানিয়ে সিমলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যেতে যেতে হঠাৎই সোনালির মনে পড়ে যায় যে কিভাবে আদির সঙ্গে তার বিয়ে হয়েছিল। সিন চলে যায় সোনালির বিয়ের আগে, যেখানে সোনালি তার মাকে বলছে, মা প্লিজ তুমি আমাকে জোর করো না, তুমি তো আমার সম্বন্ধে সবই জানো, তারপরে তুমি কিভাবে আশা করো যে আমি একটা নতুন সম্পর্কে পা দিই? সোনালির মা বলে, আমি কখনো বলেছি যে তোকে এখনই বিয়ে করতে হবে? আমি তো তোকে বলেছি শুধু একটু ছেলেটার সাথে কথা বলতে, তাছাড়া জীবনের কোনো না কোনো সময় তো সামনের দিকে আগাতেই হয়, তাই না? আর কতদিনই বা তুই তোর অতীতকে আঁকড়ে ধরে এইভাবে জীবন কাটাবি? যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু তোকেও তো ভবিষ্যতের কথা ভাবতে হবে। আদি খুব ভালো ছেলে, চল একবার তো তুই ওর সাথে একটু দেখা কর। তবে হ্যাঁ, তুই আদির সাথে দেখা করে আগে ঘটে যাওয়া কিছু তুই ওকে জানাবি না। এটা কি করে হয় মা? এত বড় কথা আমি ওর কাছ থেকে কিভাবে চেপে রাখবো? আর সত্য তো একদিন ধরা পড়বেই। কিচ্ছু হবে না সোনালি, আমার কসম, তুই আদিকে কিচ্ছু বলবি না। কিন্তু মা, এটা কিছুতেই হয় না। এর মাঝেই তারা বাহিরের রুমে একটি আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজ লক্ষ্য করে তারা যখন বাইরে বেরিয়ে আসে, তখন দেখে যে আদি কিভাবে যেন তাদের গান শোনার সাউন্ড বক্সটা ভেঙে ফেলেছে। সোনালি আর তার মা সেখানে আসতেই আদি বলে, আই এম সরি, আসলে গানটা কিছুতেই বন্ধ হচ্ছিল না, আর আমি গানটা বন্ধ করতে গিয়ে হাত থেকে সাউন্ড বক্সটা নিচে পড়ে যায়। সোনালির মা বলে, না না আদি, ওটা এমনিতেই ভাঙা আর অনেক পুরনো। সোনালি, তুমি আদির সাথে কথা বলো, আমি তোমাদের জন্য চা পানি নিয়ে আসছি। সোনালির মা চলে গেলে আদি সোনালিকে বলে, আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি। সোনালি বলে, ইটস ওকে। আদি বলে, প্রথম দেখাতেই হয়তো তোমার আমার সম্বন্ধে একটা বাজে ধারণা হয়ে গেল, সে যাই হোক, আমি আদি। এই বলে সে সোনালির দিকে হাত বাড়ালে সোনালি বলে, হাই, আমি সোনালি। আদি বলে, তুমি জানো আমরা ক্লাস 7 পর্যন্ত একই স্কুলে পড়েছি, আর তুমি আমার ক্রাশ ছিলে। তারপর বাবার কাজ ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমরা অন্য আরেকটি জায়গায় চলে যাই। সোনালি বলে, হ্যাঁ আমি মার কাছ থেকে এসব কথা শুনেছি। কিন্তু সোনালির মুখে কোনো হাসি নেই কেন? হয়তো সোনালি আদির কথা শুনে কিছু মাইন্ড করেছে, তাই আদি সোনালিকে বলে, আরে প্লিজ কিছু মাইন্ড করো না, তোমার যদি এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি। সোনালি বলে, না না, এখানে ইন্টারেস্টের কোনো প্রশ্নই নেই। আসলে এই বলে সে আদিকে কিছু বলতে গেলে তার মা চা নিয়ে সেখানে চলে আসে এবং চোখের ইশারা করে সোনালিকে কিছু বলতে বারণ করে। সোনালির মা চলে গেলে আদি সোনালিকে বলে, সোনালি, আমি বুঝতে পারছি যে সবকিছু হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর সেই কারণেই হয়তো তুমি একটু আনকমফোর্টেবল ফিল করছো, বাট নো প্রবলেম, তুমি তোমার ইচ্ছে মতো সময় নিতে পারো, আমি অপেক্ষা করব। আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাই যে আমি একজন খুব সাধারণ ছেলে,
বাবা মারা যাওয়ার পর আমি আমার দায়িত্বের ভিতর এতটা পরিমাণে ঢুকে গেছি যে আর কিছু করার সময়ই পাইনি। আমার জীবনে তেমন কিছু চাওয়ারই নেই। আমি শুধু চাই একটা সাধারণ সুখী পরিবার, আর কিছুই না। এবার সিন বর্তমানে আসলে আমরা দেখি সোনালি এইসব কথা ভাবতে ভাবতে আদির হাতটা শক্ত করে ধরে আদির দিকে তাকিয়ে হাসতে লাগে। আর এর মাঝেই তারা মানালি পৌঁছে যায়। পরের দিন সকালে সোনালি চা নাস্তা রেডি করে আদিকে ডাকলে আদি বলে 5 মিনিটের মধ্যে সে রেডি হয়ে আসছে। সোনালি আদির জন্য অপেক্ষা করতে থাকে। এর মাঝেই তার ফোনে কে যেন একটা ভিডিও সেন্ড করে। আরে এটা কি? আর এই ভিডিও আমার ফোনে কে পাঠালো? কিন্তু এ কি? এটা যে তারই অন্য কারোর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর একটি ভিডিও। সোনালি অবাক হয়ে যায় আর সাথে সাথে খুব ভয়ও পেয়ে যায়। এদিকে আদিও রেডি হয়ে তার কাছে আসতে লাগলে সোনালি কোনো রকমভাবে ভিডিওটি ডিলিট করে দেয়। কিন্তু ভিডিও ডিলিট করে ফেললেও সে যে কোনো কারণে অস্থির হয়ে উঠেছে সেটা আদি বুঝতে পারে। তাই তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এত অস্থির হয়ে উঠলে কেন? সোনালি বলে, একটা ভূতের ভিডিও দেখছিলাম তো, তাই ভয় পেয়ে গেছি। আদি বলে, আরে ওটা তো ভিডিও, সত্যি তো আর না। আর এর মাঝেই সোনালির গলা থেকে তার মঙ্গলসূত্রটি ছিঁড়ে যায়। সোনালি ভয় পেয়ে যায়। সে ভালো করেই বুঝতে পারে যে উপরওয়ালা তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে। এরপর কোনো রকমভাবে সোনালি তার সেকেন্ড হানিমুন কাটিয়ে বাড়ি ফিরে আসলে সোনালির বান্ধবী রুহি তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার সোনালি, তোর গলার মঙ্গলসূত্র কোথায়? আদিও এতক্ষণ এটা লক্ষ্য করেনি, তাই সেও জিজ্ঞাসা করে, আরে হ্যাঁ, তোমার মঙ্গলসূত্র কোথায়? সোনালি বলে, আমার মঙ্গলসূত্র আমি পড়তে ভুলে গেছি। রুহি বলে, ঠিক আছে, তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই ক্লান্ত, আজকে রেস্ট নে, কালকে দেখা করব। এই বলে রুহি চলে যায়। আর ওই দিন রাতে আদি যখন তার মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল তখন তার মেয়ে শিয়া তাকে বলে, বাপ্পি তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলে? তোমরা কি খুব মজা করেছো? আদি বলে, হুঁ সোনা, আমরা অনেক মজা করেছি। সোনালি, তোমার ফোনটা একটু দাও তো। শিয়াকে দেখায় যে আমরা কত মজা করেছি। কিন্তু সোনালির মনে তো এখন অন্য কিছু ঘুরছে, তাই সে বাপ মেয়ের কথা কিছুই মনোযোগ দিয়ে শোনেনি। শেষে আদি সোনালির ফোনটা নিয়ে শিয়াকে দেখাতে লাগলে ঠিক তখনই সোনালির ফোনে একটা মেসেজের নোটিফিকেশনের আওয়াজ শোনা যায়। আর এই আওয়াজ শুনে সোনালির বুকের মধ্যে ধুকুপুকু শুরু হয়ে যায়। সে শিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তাকে বলে, শিয়া অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমাতে চলে যাও। শিয়া বলে, মা আর 10 মিনিট প্লিজ। সোনালি এবার চিৎকার করে তার মেয়েকে বলে, তুমি এক্ষুনি যাও, আমি কোনো কথা শুনতে চাই না। শিয়া চলে গেলে সোনালি তার ফোনটা ভালোভাবে দেখতে থাকে। আদি অবাক হয়ে সোনালিকে জিজ্ঞাসা করে, সোনালি তুমি শিয়ার সাথে হঠাৎ করে এইভাবে কেন কথা বললে? এতক্ষণে যেন সোনালির হুঁশ ফেরে। সে ফোনটা কোনো রকম আড়াল করে আদিকে বলে, শিয়া যদি আজ ঘুমাতে যেতে দেরি করে তাহলে কালকে সকালে উঠতে অনেক দেরি করে ফেলবে, তাই আমি ওকে একটু ডিসিপ্লিন শেখাচ্ছিলাম। আদি কথাটা শুনে চুপ মেরে যায়। সে কিছুতেই বুঝতে পারে না যে সোনালির হঠাৎ করেই এইরকম পরিবর্তন কিসের জন্য। এদিকে সোনালি দিন দিন যেন আরো চিন্তার মধ্যে ডুবে যেতে থাকে। তার ফোনে একই ভিডিওকে যেন বারবার পাঠাতে থাকে। সোনালি কিছুই বুঝতে পারে না যে কে এই ভিডিও পাঠাচ্ছে আর কি বা তার উদ্দেশ্য। সবার আড়ালে যেন ধীরে ধীরে সোনালি ভেঙে একদম গুটিয়ে যাচ্ছে। সে কাউকে না পারছে তার কষ্টের কথা বলতে, আর না পারছে কোনো কাজে মন দিতে। যখনই সে একটু নিজেকে স্বাভাবিক করে তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভিডিও তার ফোনে এসে হাজির হচ্ছে। সে আবারও ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। তার যেন দম বন্ধ হয়ে আসে। সে দিন দিন যেন কোথায় এক অজানা পথে হারিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই ব্যাপারটা থেমে থাকে না। একদিন ভোরে সোনালি কলিং বেলের আওয়াজ শুনতে পায়, তাই সে ঘরের দরজা খুলে বাহিরে আসে। কিন্তু কই, কেউই তো এখানে নেই। সোনালি ভালোভাবে বাইরে দেখতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ সে তার পায়ের নিচে কিছু একটা অনুভব করে এবং নিচের দিকে তাকিয়ে সে দেখতে পায় যে একটা মুখ বন্ধ খাম কে যেন তার দরজার সামনে ফেলে রেখে চলে গেছে। সে খামটা ধীরে ধীরে তোলে, যে খামের উপর লেখা ছিল প্রিয় সোনালি। সোনালি খামটা নিয়ে ঘরে চলে গিয়ে যখন খামটি খোলে তখন তো তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এ কি, এই ছবিগুলো এখানে কি করে আসলো? সে কিছুই বুঝে উঠতে পারে না। এই ছবিগুলো তো তারই ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর এক একটা ছবি। তাহলে কি যে এতদিন আমাকে ফোনে ভিডিও পাঠাচ্ছিল সে আমার বাড়ি পর্যন্ত চিনে গেছে? আমি তো সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছি, কিন্তু এখন আমি কি করব? আমি এখন কোথায় পালিয়ে যাব? এইসব ভাবতে ভাবতে সোনালি অঝোর নয়নে কান্না করতে করতে সেখানেই ধরাম করে বসে পড়ে নিজের মঙ্গলসূত্রটা হাত দিয়ে চেপে ধরে। এর মাঝেই সোনালির বাড়িতে রুহি আসে এবং সোনালিকে এই অবস্থায় দেখে রুহি বলে, সোনালি তোর কি হয়েছে? আমাকে তুই বলতে পারিস, আমি কাউকে কিছুই বলবো না। তখন সোনালি রুহিকে বিশ্বাস করে তার জীবনে ঘটে যাওয়া অতীতের সমস্ত কথা বলতে শুরু করে। আর সিন চলে যায় সোনালির অতীতে, যেখানে আমরা দেখতে পাই সোনালি তার বান্ধবীদের নিয়ে একটি নাইট ক্লাবে ড্যান্স করছে। কিছুক্ষণ ড্যান্স করার পর সে নাইট ক্লাবের কাউন্টার থেকে দুটো লাল পানি নিয়ে তার বান্ধবীর কাছে ফিরে যেতে গেলে একটি ছেলের সাথে তার ধাক্কা লাগে। সোনালি বলে, সরি ভুল হয়ে গেছে। ছেলেটি বলে, আরে না কোনো ব্যাপার না, তুমি ঠিক আছো তো? সোনালি বলে, হ্যাঁ
এই বলে সে তার বান্ধবীর সাথে ড্যান্স করতে করতে যখন লাল পানি খাচ্ছিল তখন সে বারবার ঘুরে ঘুরে সেই ছেলেটার দিকে তাকাচ্ছিল। ছেলেটিও সোনালির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ তাদের দুজনেরই দুজনকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। এরই মধ্যে সোনালির মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই সে তার বান্ধবীকে বলে বাইরে একটি নির্জন জায়গায় আসলে সেই ছেলেটিও সোনালির পেছন পেছন সেখানে আসে আর বলে, হাই আমি ঋষি, আসলে ভিতরে খুব শব্দ তো তাই মাথাটা একটু ধরেছে। সোনালি বলে, আমারও সেম প্রবলেম, বাট তোমার কি নাইট ক্লাবে আসা অভ্যেস নেই? ঋষি বলে, একদমই না, আমি তোমার বন্ধুকে কোম্পানি দেওয়ার জন্য এখানে এসেছি। সোনালি বলে, আমিও একটু বান্ধবীর সাথে চিল করার জন্য এখানে এসেছি, আমারও আসা অভ্যেস নেই। এরই মাঝে ঋষি বলে, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, আসলে আমি বুঝতে পারছি না যে তোমার চোখের ইশারা আমি ভুল ভাবলাম কিনা। সোনালি বলে, আমি এখানে একটু চিল করতে এসেছি, তাছাড়া আমি এখানে কাউকে খুঁজতে আসিনি, বুঝছো? ওকে, নো প্রবলেম, এমনিতে তুমি খুবই কিউট, তাই তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ফ্রেন্ড হতে পারি। সোনালি বলে, ওকে, তাহলে আমি কি আমার ফ্রেন্ডের ফোন নাম্বারটা পেতে পারি? সোনালি বলে, তুমি তো দেখছি খুবই স্মার্ট। না, আসলে কখনো চা খেতে যাওয়ার জন্য যদি নাম্বারটা দরকার পড়ে তাই চাইলাম আর কি। এইসব কথাবার্তার মাঝে সোনালির বান্ধবী তাকে ডেকে নিয়ে যেতে লাগলে সোনালি বলে, আমার কলেজের পাশের চাটা কিন্তু খুব খারাপ হয় না, সেন্ট ভিক্টর আমার কলেজের নাম, আর ওখানে তেমন কোনো শব্দও নেই, তাই তোমার মাথাও ধরবে না। এই কথা বলে সোনালি চলে যায়। এবার সিন চলে আসে সোনালির কলেজে, যেখানে সোনালি ক্লাস শেষ করে যখন তার বান্ধবীকে নিয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই একটি গাছের আড়াল থেকে সোনালিকে যেন কে বলে ওঠে, সত্যি এখানকার চাটা খুবই সুন্দর। সোনালি ঘাড় ঘুরিয়ে তো অবাক, আরে এ তো ঋষি। সোনালির বান্ধবী বলে, ঠিক আছে তোরা কথা বল, আমি চলে যাচ্ছি। সোনালি বলে, আরে তুমি সত্যি সত্যি এখানে চলে আসছো? ঋষি বলে, তুমি তো আমাকে এখানে আসার জন্য বলেছো, আর তুমি বলেছো আর আমি আসবো না, সেটা কি কখনো হয়? এই নাও চা। আর এই চা খাওয়া থেকেই ধীরে ধীরে তাদের প্রেম কাহিনী শুরু হয়। এরপর ধীরে ধীরে তাদের ভালোবাসা আরো মজবুত হতে থাকে। তো একদিন সোনালি তার এক ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলার সময় তার ফ্রেন্ড সোনালির গায়ে টাচ করে, আর ঋষি দূর থেকে এটা দেখে তো রেগে পুরাই খাপ্পা হয়ে যায়, এবং সোনালি তার কাছে গেলে সে তখন সোনালির উপর রাগ দেখাতে থাকলে সোনালি বলে, সরি, এরকম আর হবে না, আসলে আমার ফ্রেন্ড অত মাইন্ড করে আমার গায়ে টাচ করেনি, প্লিজ তুমি রাগ করো না। আর এভাবেই সে ঋষিকে কোনো রকম ভাবে মানিয়ে নেয়। তবে প্রথম ঋষির এই রাগ সোনালির ভালো লাগতো, আসলে ঋষির এই রাগটাই একটু বেশি, তাছাড়া সে খুব রোমান্টিক এবং খুব ভালো একটা ছেলে। তো একদিন ঋষি সোনালির ঠোঁটে ঠোঁট রাখতে গেলে সোনালি বলে, ঋষি আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, আমাদের আর কিছুটা সময় নেওয়া উচিত। ঋষি বলে, ঠিকই বলেছো, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমার থেকে নিজেকে দূরে রাখার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছি। তাছাড়া তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে খুব বিশ্বাস করি ঋষি, কিন্তু তবুও আমার মনে হচ্ছে এগুলো ঠিক না। ঋষি তাকে কোনো কথা বলতে না দিয়ে তার ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলে এবং বলে, তুমি শুধু চুপ করে দেখো যে আমি এখন তোমার সাথে কি কি করি। এরপর ঋষি সোনালির উত্তেজনা এতটা চরমে পৌঁছে দেয় যে সেখান থেকে পিছিয়ে যাওয়া সোনালির পক্ষে আর সম্ভব হয় না, তাই সে ঋষির সাথে ঘনিষ্ঠ হতে বাধ্য হয়ে পড়ে। তবে এখানে সোনালির কোনো দোষ ছিল না, সে ঋষিকে মনে প্রাণে তার স্বামী ভাবত এবং তাকে নিয়েই সে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু নিয়তি হয়তো সে কথা শোনেনি। এবার রাত কাটানোর শেষে ভোরে সোনালি ভাবতে থাকে যে সে এটা কি করে ফেললো। ঋষি তাকে জিজ্ঞাসা করে, কি হলো সোনালি, তুমি এরকম চুপ মেরে গেলে কেন? সোনালি ঋষিকে বলে, ঋষি আমি কখনো ভাবতেও পারিনি যে বিয়ের আগে আমি এইরকম ভাবে কারোর সাথে ঘনিষ্ঠ হয়ে পড়বো, আসলে এরকম শিক্ষা আমি কখনোই পাইনি। ঋষি বলে, ধুর তুমি এত টেনশন কেন করছো, তাছাড়া আমরা তো বিয়ে করেই নেব। ঠিক আছে, খুব শীঘ্রই তোমার বাড়িতে আমি আমার মা বাবাকে বিয়ের কথা বলতে পাঠাবো, এবার খুশি তো? সোনালি বলে, হ্যাঁ খুব খুশি। এবার সিন বর্তমানে আসলে আমরা দেখি সোনালি রুহিকে কাঁদতে কাঁদতে বলছে, বিশ্বাস কর রুহি, আমি খারাপ মেয়ে নই, আমি এই সব কিছু আমার ভালোবাসার জন্য করেছি, কারণ আমি শিওর ছিলাম যে আমি ওকেই বিয়ে করব। রুহি বলে, সোনালি কুল, তুই একজনকে ভালোবেসেছিস আর সেই ভালোবাসার জন্যই তুই তার কাছে গেছিস, এখানে কোনো পাপ নেই, তাছাড়া সবারই তো কিছু অতীত থাকে, তুই এটা নিয়ে এত ভেঙে পড়ছিস কেন? সোনালি বলে, আমি জানি যে সবারই অতীত থাকে, কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে এই ভিডিও, এই ছবি, এই সব কিছু এখন কেন, তাও আবার 10 বছর পরে। রুহি বলে, যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, তোর সাথে কি এখনো ঋষির কোনো যোগাযোগ আছে? যদি যোগাযোগ থাকে তাহলে ওকে জিজ্ঞাসা কর যে সে এরকম কেন করছে, সে আসলে কি চায়। সোনালি বলে, না এটা হতে পারে না, ঋষি এই ভিডিও এবং ছবিগুলো আমাকে কখনোই পাঠাতে পারে না। রুহি বলে, তুই এতটা শিওর কিভাবে হচ্ছিস? তুই খুব সরল, তাই হয়তো জানিস না যে এই এক্স মালগুলো কত বড় হারামি হয়। সোনালি বলে, এটা পসিবল না রুহি, কারণ ঋষি মারা গেছে। রুহি তো এই কথা শুনে অবাক, আর তখন সোনালি বলে, ঋষি আমাকে খুব ভালোবাসতো, এখানে কোনো ডাউট নেই আমার, কিন্তু তার ভালোবাসাটা স্বাভাবিক ছিল না, আর সেটা আমি ধীরে ধীরে বুঝতে পারি। আর তখনই সিন আবার অতীতে ফিরে গেলে আমরা দেখতে পাই এক রাতে সোনালি তার 2 ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলতে লাগলে ঋষি সেখানে আসে এবং সোনালিকে তার ওই 2 ফ্রেন্ডের সাথে দেখে ঋষি রেগে আবার খাপ্পা হয়ে গিয়ে সোনালির 2 ফ্রেন্ডকে মারতে শুরু করে দেয়। তুমি ওদের মারতেছো কেন? ওরা আমার ফ্রেন্ড, আমি কি ওদের সাথে গল্প করতে পারি না? ঋষি বলে, না তুমি শুধু আমার,
তুমি আমাকে ছাড়া আর কোনো ছেলের সাথে এভাবে গল্প করবে না। সোনালি এগুলো জাস্ট নিতে পারছিল না, তাই সে ডিসিশন নেয় ঋষির সাথে ব্রেকআপ করবে। পরের দিন সকালে যেই ভাবা সেই কাজ। সোনালি ঋষির সাথে কলেজে দেখা করতে গেলে ঋষি বলে, কি ব্যাপার সোনালি, তোমাকে এত চিন্তিত কেন লাগছে? কি হয়েছে তোমার, প্লিজ আমাকে বলো। সোনালি প্রথমে চুপচাপ থাকলেও পরে সে ঋষিকে বলে, ঋষি আমি এই রিলেশনশিপে আর থাকতে পারবো না, আমি এক্ষুনি ব্রেকআপ করতে চাই। এই কথা শুনে তো ঋষির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলতে লাগে, তুমি বললেই কি ব্রেকআপ হয়ে যাবে? তাছাড়া তুমি একা ডিসিশন নেওয়ার কে? ঋষি প্লিজ বোঝার চেষ্টা করো, এটা তোমার আমার দুজনের পক্ষেই ভালো হবে। ঋষি বলে, বিশ্বাস করো সোনালি, আমি হঠাৎ করে কেন যে এত রেগে যাই আমি নিজেও জানি না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। সোনালি বলে, তুমি আগেও এই কথা অনেকবার বলেছো ঋষি, কিন্তু তোমার মধ্যে কোনো পরিবর্তনই আসেনি। ঋষি বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা সম্পর্ক ভেঙে দেওয়াটা কোনো সলিউশন না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এবার থেকে যা বলবে আমি তাই করব, যেভাবে চলতে বলবে আমি সেইভাবেই চলবো, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনালি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না ঋষি, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, আমরা আর একসাথে থাকতে পারবো না। এই বলে সোনালি চলে যেতে লাগলে ঋষি তাকে পিছন দিক থেকে অনেক ডাকে, কিন্তু সোনালি আর ফিরে আসে না। পরের দিন সকালে সোনালি কলেজে গেলে তার পিছন দিক থেকে তার বান্ধবী এসে তাকে জানায় যে ঋষি সুইসাইড করেছে। এই কথা শুনে সোনালির আশেপাশের সবকিছু যেন থমকে যায়, আর আমরা তখন বুঝতে পারি যে সোনালি এখনো ঋষিকে ভুলতে পারেনি। তবে এই কথা শুনে সোনালির বুকে চিনচিন করে ব্যথা করতে লাগলে সে যেন দৌড়ে কোথায় চলে যায়। আর সিন চলে আসে বর্তমানে, যেখানে সোনালি বলে, জানিস রুহি, ঋষির মৃত্যুর জন্য যে আমি দোষী এটা আমাকে সব সময় কুরে কুরে খেত, কিন্তু ধীরে ধীরে আদির ভালোবাসা আর তারপরে শিয়ার ভালোবাসা পেয়ে আমি নিজেকে কোনো রকম সামলে নিতে শুরু করি। রুহি বলে, তুই কখনো কি আদিকে এইসব বিষয়ে কিছু বলেছিস? না রে রুহি, আমি কিছুই বলতে পারিনি। বিয়ের আগে আমি আদিকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু মা সব সময় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এখন আমি আগের সব কিছু ভুলে যেতে চাই রুহি, কিন্তু এই ভিডিও, এই ছবি, এগুলোর আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে রুহি। আরে সোনালি, ভয় পাওয়ার কি আছে? তুই একটা কাজ কর, তুই পুলিশকে এই ব্যাপারে সবকিছু জানা, তারপর ওই হারামের বাচ্চাকে তো পুলিশই সামনে নেবে। আমার মনে হয় তোর আদির কাছেও সব সত্য বলে দেওয়া উচিত। আদি খুব ভালো ছেলে, ও তোকে বুঝবে। সোনালি বলে, না রে রুহি, এই 10 বছর পর আমি ওকে এখন সত্য বললে ও ভাববে আমি ওর সাথে এতদিন চিট করেছি। তাছাড়া এই ছবি, এই ভিডিও যদি কোনো স্বামী দেখে তাহলে সে কখনো তার স্ত্রীকে আর মেনে নেবে না। রুহি বলে, তাহলে একটা কাজ কর, যে তোকে এই ভিডিও পাঠাচ্ছে তাকে জিজ্ঞাসা কর যে সে কি চায়, তুই তার সাথে দেখা কর। রুহির এই কথা শুনে সোনালি তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে, আমরা কি দেখা করতে পারি? সঙ্গে সঙ্গেই উত্তর আসে, অবশ্যই। এরপর সিন চলে আসে একটি নির্জন জায়গায়, যেখানে সোনালিকে সেই ব্যক্তি দেখা করার জন্য ডেকেছে। সোনালি তার কথা মতো সেখানে আসলে সে কাউকেই খুঁজে না পেয়ে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, তোমার কথা মতো আমি তোমার জায়গায় পৌঁছে গেছি, এবার তুমি যেই হও না কেন আমার সামনে আসো আর বলো যে তুমি আমার কাছ থেকে কি চাও। আর ঠিক তখনই তার সামনে এসে একটি ছেলে হাজির হলে সোনালি তো অবাক হয়ে যায়, তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে যায়, ঋষি তুমি এখানে কি করে? আর এই কথা বলেই সে জ্ঞান হারিয়ে সেখানেই ধরাম করে লুটিয়ে পড়ে। সিন চলে আসে সোনালির বাড়িতে। সোনালি ধীরে ধীরে জ্ঞান ফিরলে সে আস্তে আস্তে তার চোখ খুলতে থাকে, আর চোখ খুলেই সামনে সে ঋষিকে দাঁড়িয়ে থাকতে দেখে লাফ মেরে বিছানার উপর উঠে বসলে আদি তাকে বলে, সোনালি ভয় পেও না, এই তো আমি তোমার পাশেই রয়েছি। ঋষি বলে, আপনি আগের থেকে এখন কি একটু সুস্থ বোধ করছেন? আসলে আপনি রোডে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আদি বলে, সত্যি কথা বলতে সোনালি প্রেগনেন্ট, তাই হয়তো কোনো কারণে মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছে, বাট আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফোন করার জন্য আর সোনালিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, আমার নাম আদি। এই বলে হাত বাড়ালে ঋষি বলে, হাই আমার নাম ঋষি। আদি বলে, আপনি নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও থাকেন তাই তো? ঋষি বলে, না আমি এখানে কোথাও থাকি না, আমি অনেক দূরে থাকি। আমি বহুদিন পর আমার আপন একজনের সাথে দেখা করার জন্য এখানে এসেছি। এই কথা শুনে সোনালির পরাণ পাখি তো উড়ে যাওয়ার পালা। আর এর মাঝেই শিয়া এসে তার মাকে জিজ্ঞাসা করে, মাম্মি তুমি কি এখন সুস্থ আছো? আদি বলে, হুঁ সোনা, তোমার মা এখন সুস্থ হয়ে উঠেছে। ঋষি বলে, এটা কি আপনাদেরই মেয়ে? আদি বলে, হ্যাঁ এটা আমার মেয়ে শিয়া। হ্যালো লিটিল প্রিন্সেস। এই বলে ঋষি শিয়াকে ধরতে চাইলে শিয়া ভয় তার বাবার দিকে সরে আসে। আদি বলে, শিয়া মা, এই আঙ্কেলকে ভয় পেও না, এই আঙ্কেল তোমার মাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। আর ওই রাতেই সোনালি ঘুমের মধ্যে ঋষির কথা ভাবতে ভাবতে ছটফট করতে থাকে আর বলতে লাগে, প্লিজ এরকম করো না, এটা আমার সুখী ফ্যামিলি। এর মধ্যেই আদির ঘুম ভেঙে গেলে আদি সোনালির মাথায় হাত বোলাতে বোলাতে আবার ঘুম পড়িয়ে দেয়। পরদিন সকালে সোনালি চোখ বন্ধ করে বিছানায় আদিকে খুঁজতে লাগলে যখন সে আদিকে দেখতে পায় না তখন সে বিছানা থেকে নেবে আদিকে খুঁজতে থাকে। এদিকে আদি রান্নাঘরে সকালের নাস্তা রেডি করছিল। সোনালি তাকে বলে, আরে আদি তুমি এখানে কি করছো? সরো, আমি নাস্তা রেডি করছি। আসলে আমি বুঝতে পারিনি যে কখন সকাল হয়ে গেছে। আদি বলে, নাও। আবার টেনশন শুরু। আরে বাবা, একদিন তো আমিও সবকিছু সামলে নিতে পারি,
সোনালি বলে, আর শিয়া, ও এখনো ঘুম থেকে ওঠেনি তাই না? এই বলে সে শিয়াকে ডাকতে যেতে চাইলে আদি বলে, আরে বাবা, শিয়া ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলে চলে গেছে, তুমি এত চিন্তা করো না, যাও গিয়ে রেস্ট নাও। আর শোনো, বিকালে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আর এই কথার মাঝেই সোনালির ফোনে আবার মেসেজ আসে। আদি সোনালির ফোনের দিকে তাকাতেই সোনালি তার ফোনটা আড়াল করে নেয়। কি ব্যাপার সোনালি, তুমি হঠাৎ করে এত ঘাবড়ে গেলে কেন? সোনালি কোনো উত্তর দেওয়ার আগেই বাহির থেকে কলিং বেলের আওয়াজ শোনা যায়। আদি বলে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি কে এসেছে। আদি চলে গেলে সোনালি মেসেজটা দেখে, যেখানে লেখা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি সোনালি, তুমি প্লিজ আমার জীবনে ফিরে এসো। এদিকে আদি দরজা খুলে দেখে রুহি এসেছে। সোনালিও সেখানে চলে আসে। তখন রুহি বলে, কি ব্যাপার, শুনলাম তোর নাকি শরীরটা ভালো না, তাই এখন কি ঠিক আছিস? আগের থেকে ভালো আছি। আদি বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার বান্ধবী আগের থেকে অনেক ভালো আছে, একবার জিজ্ঞাসা করে দেখো কালকে সে ঠিক কতটা ভালো ছিল। সোনালি কোনো উত্তর দেয় না। আদি বলে, ঠিক আছে, তোমরা দুজনে এখন কথা বলো, আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। সোনালি, বিকালে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে। এই বলে আদি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলে সোনালি কাঁদতে কাঁদতে রুহিকে বলে, রুহি, ঋষি বেঁচে আছে, আর ওই আমাকে এতদিন ব্ল্যাকমেল করেছে। রুহি বলে, এটা কিভাবে পসিবল? তুই তো বললি ঋষি মারা গেছে। সোনালি বলে, এই প্রশ্ন আমার মনেও এসেছিল, তাই আমি কাল রাতে আমার কলেজের বান্ধবী অনুকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে, অনু, তুই তো বলেছিলি ঋষি মারা গেছে, কিন্তু ঋষি তাহলে এত বছর পর আমার বাড়িতে কিভাবে ফিরে আসলো? অনু বলে, কি বলছিস, ঋষি তোর বাড়িতে চলে গেছে? সোনালি বলে, শুধু বাড়িতেই চলে আসেনি, ও আমাদের সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছিল, যেগুলো দিয়ে ও আমাকে সমানে ব্ল্যাকমেল করছে। এই কথা শুনে অনু কাঁদতে কাঁদতে সোনালিকে বলে, আই অ্যাম সরি সোনালি, আমাকে ক্ষমা করে দিস। আসলে সেদিন ঋষি আমাকে তোকে তার মৃত্যুর খবর দিতে বাধ্য করেছিল, বলেছিল তুই ঋষির মৃত্যুর খবর শুনে আর ঋষিকে ছাড়া থাকতে পারবি না, তুই দৌড়ে ঋষির কাছে চলে যাবি, আর যখন দেখবি যে ঋষি বেঁচে আছে তখন তাকে বুকে জড়িয়ে ধরে তুই আবার সবকিছু ভুলে ঋষিকে ভালোবাসতে শুরু করবি। আর যদি তুই মৃত্যুর খবর শোনার পরেও আর ঋষির কাছে ফিরে না যাস, তাহলে ঋষি তোর কাছে আর কখনোই ফিরে আসবে না, সে সব সময়ের জন্যই তোর কাছে মৃত হয়ে থাকবে। আর আমি যদি তার মৃত্যুর খবর তোকে না দিই, তাহলে সে আমার নামে সারা কলেজে বদনাম রটিয়ে দেবে। তাই সেদিন বাধ্য হয়েই তোকে আমি ঋষির মৃত্যুর খবর দিয়েছিলাম। জানিস রুহি, ওর পাওনাটা বুঝে নেওয়ার জন্য ও যত নিচে নামতে হয় ও নামতে পারে, আর এটাই আমার ভয়। আমি জানি না ও আমার ভিডিও আর ছবিগুলো নিয়ে কি করতে চাইছে। রুহি বলে, সোনালি, তুই একটা কাজ কর, তুই ওর সাথে একবার দেখা কর, ওকে জিজ্ঞাসা কর যে ও কি চায়। না না রুহি, আমি ওর মুখোমুখি হতে আর পারবো না, ওকে দেখলেই আমার ভয় করে। সোনালি, বোঝার চেষ্টা কর, আমাদের জানতেই হবে যে ও তোর কাছে কি চায়। আর চিন্তা করিস না, আমি তোর পাশে সব সময় আছি। রুহির কথা শুনে সোনালি ঋষির সাথে দেখা করতে যায়। আর তখন ঋষি সোনালিকে বলে, তুমি আমার মৃত্যুর খবর শোনার পরেও আমাকে একবার দেখতে আসোনি, আমার মৃত্যুতে তোমার কিছুই যায় আসে না, তাই না সোনালি? না ঋষি, এটা মিথ্যে। আমি ভেবেছিলাম তুমি আমার কারণেই মারা গেছো, তাই আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছিল, আর সেই কারণেই আমি তোমার কাছে যেতে পারিনি। ও আচ্ছা, আর সেই কারণেই তুমি বুঝি বিয়ে করে নিলে, স্বামী সন্তান নিয়ে সুখে থাকা শুরু করলে? তুমি জানো এই 10 বছর আমি কিভাবে বেঁচে আছি? তোমাকে কোথায় না খুঁজেছি, সোশ্যাল মিডিয়া, স্কুল, কলেজ, সব জায়গায়, কিন্তু কোথাও তোমাকে পাইনি। 10 বছর পর একদিন সোশ্যাল মিডিয়ায় আমি তোমার একটা পোস্ট খুঁজে পাই, আর সেখান থেকেই আমি তোমার বাসার ঠিকানা পাই। কিন্তু যখন আমি তোমার বাসার সামনে আসি, তখন আমি দেখি তুমি তোমার স্বামী আর সন্তানকে নিয়ে বেশ সুখেই আছো। আমার মন বলছিল তোমাদের দুজনের গলার টিপে আমি মেরে ফেলি, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। দেখেছো সোনালি, আমি কিন্তু রাগ কন্ট্রোল করা শিখে গেছি। সোনালি, তুমি আমার সাথে খুবই অন্যায় করেছো, তুমি আমাকে তোমার জীবন থেকে জঞ্জালের মতো সরিয়ে দিয়েছো, তাই সবকিছুর মূল্য তোমার আমাকে ফেরত দিতেই হবে। আমি তোমার আর আমার কথা আদিকে সব বলে দেবো, সব কিছু। আর যখন আদি সবকিছু জানতে পারবে, তখন সে বরাবরের জন্য তোমাকে ছেড়ে দূরে চলে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে 10 বছর আগে আমি ঠিক কতটা কষ্টে কাটিয়েছিলাম। না ঋষি, তুমি এরকম কিচ্ছু করবে না, আমার একটা ফ্যামিলি আছে, তুমি প্লিজ সেটা ভেঙে দিও না। কেন ভাঙবো না? তোমার সবকিছুর দাম আছে, আর আমি কি বানের জলে ভেসে এসেছি? তুমি প্লিজ আমার জীবনে ফিরে আসো সোনালি। এটা হয় না ঋষি, আমি আমার জীবনে অনেক দূরে এগিয়ে গেছি, আর সেখান থেকে কিছুতেই ফেরা সম্ভব না। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। না সোনালি, আমি পারবো না। সোনালি, আমি আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, তাই প্লিজ তুমি ফিরে আসো। সোনালি বলে, আমি আর কিছুতেই তোমার কাছে ফিরতে পারবো না, তুমি আমার কাছে যা চাও আমি দিতে রাজি আছি, কিন্তু তোমার কাছে ফিরে যেতে আর বলো না। ওকে, নো প্রবলেম, তোকে আর আমার কাছে ফিরে আসতে বলবো না, তবে আমি তোকে এক রাতের জন্য চাই। সোনালি বলছে, ছি, তুমি কতটা খারাপ, একজন বিবাহিত মহিলাকে তোমার এই প্রস্তাব দিতে একবারও বিবেকে বাঁধলো না? কেন বাঁধবে সোনালি? আদির আগে তো তোমার জীবনে আমিই এসেছিলাম, তাই না? না ঋষি, আমি তোমার সাথে এসব করতে পারবো না, আমি আদির সাথে বেইমানি করতে পারবো না। তোমার যদি মনে হয় আদিকে সবকিছু বলে দেবে, বলে দাও, তবুও আমি আদির মতো ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ঠিক আছে, করো না বিশ্বাসঘাতকতা,
আচ্ছা সোনালি, একবার ভাবো তো, যদি তোমার ওই ভিডিও আর ছবিগুলো ভাইরাল হয়ে যায় তখন কি হবে? তুমি তো রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। তোমার স্বামীর অফিস, শিয়ার স্কুল, রাস্তাঘাট সব জায়গায় তো তোমাকে নিয়ে আলোচনা হবে। আর শিয়া যদি এই সবকিছু দেখে ফেলে তাহলে কি হবে? ও তো তোমার সাথে কথা বলাই বন্ধ করে দেবে। একবার ফিল করে দেখো ব্যাপারটা ঠিক কেমন হবে। তাই বলছি, আমার জন্য না, বেচারি শিয়ার জন্য এক রাত আমার সাথে কাটাও। এই কথা বলে ঋষি বাজেভাবে সোনালির গায়ে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। সোনালি কোনো প্রতিবাদ করতে পারে না। সে অঝোর নয়নে ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। সে এখন কি করবে? সে কি পারবে ঋষির কাছে না গিয়ে থাকতে? এদিকে আদি আর শিয়া বাড়িতে ফিরে সোনালিকে না দেখে খুব চিন্তায় পড়ে যায়। এমনকি সোনালি ফোনটা রিসিভ পর্যন্ত করছে না। এর মাঝেই সোনালি বাড়ি ফিরলে আদি সোনালিকে জিজ্ঞাসা করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে সোনালি? সোনালি বলে, আসলে রুহির বিজনেস রিলেটেড একটা কাজ নিয়ে ও সমস্যায় পড়েছিল, তাই ওর বাড়িতে একটু গেছিলাম। আদি বলে, আমাকে তো একটু জানাবে, তোমার ডক্টরের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্টটাও আজকে মিস হয়ে গেল। সোনালি বলে, আই এম সরি, আমার মনে ছিল না। আর তখন শিয়া মাকে জড়িয়ে ধরে বলে, মাম্মি খুব ক্ষুধা লাগছে। সোনালি বলে, সিয়ামা আমি এখনই তোমার জন্য খাবার রেডি করছি। আদি বলে, থাক আজকে রান্না করতে হবে না, চলো আমরা বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে খেয়ে আসি। সোনালির যেতে ইচ্ছা না লাগলেও স্বামী আর মেয়ের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত সে রেস্টুরেন্টে যেতে বাধ্য হয়। কিন্তু ও মা, এখানে এসেও তো তার শান্তি নেই। কোথা থেকে যেন ঋষি এসে সেখানে হাজির হয়। আর আদির সাথে দেখা হওয়ার পর ঋষি এমন ভাব দেখায় যে সে এখানে ভুল করে এসে পড়েছে। কিন্তু একমাত্র সোনালিই জানে যে সে ভুল করে নয়, সোনালিকে ফলো করতে করতে সেখানে এসেছে। শেষে আদির জোড়াজুড়িতে ঋষিও আদিদের সাথে ডিনার করতে তাদের টেবিলেই বসে পড়ে। আর সবার অলক্ষ্যে ঋষি তার পা দিয়ে সোনালিকে বাজেভাবে স্পর্শ করছিল। সোনালি কিছুই বলতে পারছিল না। তার গা হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু তার কিছুই করার নেই। সে এখন সহ্য করতে বাধ্য। তবে আদি প্রতি মুহূর্তে সোনালিকে লক্ষ্য রাখছে। সে যেন ধীরে ধীরে কিরকম পাল্টে যাচ্ছে। কিন্তু কেন? এই প্রশ্ন আদির মনেও আসতে শুরু করে দেয়। তাই সেদিন রাতে সোনালি ঘুমিয়ে গেলে আদি তার ফোনটা চেক করতে থাকে, কিন্তু সেখানে আদি তেমন কিছুই দেখতে পায় না। তাই ফোনটা আবার সোনালির পাশে রেখে আদিও ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল থেকে ঋষির মেসেজ করার পরিমাণ যেন আরো 1000 গুণ বেড়ে যায়। সোনালি বারবার মেসেজগুলো ডিলিট করা সত্ত্বেও আবারও সেই একই মেসেজ তার ফোনে আসতে থাকে। সোনালি যেন কোনো কাজেই মন বসাতে পারে না। তার মনে হয় এই বুঝি আদি তার সম্বন্ধে সবকিছু জেনে গেল। আর সোনালির এই আনমোনা ব্যাপার স্যাপার আদি আরো ভালোভাবে লক্ষ্য করতে থাকে। আদি দেখে রান্নাঘরে দুধ উতলে পড়ে যেতে লাগলেও সোনালির সেদিকে হুঁশ নেই। মোবাইলটাই যেন তার এখন সব। আদি বলে, সোনালি নাস্তা রেডি? আদির কথা শুনে যেন সোনালির হুঁশ ফেরে। সে গরম দুধটাই ওভেন থেকে নামাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। আদি তার হাতে ঠান্ডা পানি দিয়ে দেয় আর সোনালিকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে এরকম কেন হয়ে গেছো? তোমাকে দেখে আমার খুব চিন্তা হচ্ছে সোনালি। তবুও সোনালি আদিকে কিছুই বলতে পারে না। এদিকে আদি যখন বাইরে এসে তার গাড়িটা পরিষ্কার করতে লাগে তখন রুহির সাথে তার দেখা হয়। সে রুহিকে বলে, রুহি সোনালি কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছে, আমাকে জিজ্ঞাসা করলেও কিছু বলছে না, তুমি একটু ওকে জিজ্ঞাসা করে দেখবে ওর কি হয়েছে। রুহি বলে, ওর তেমন কিছুই হয়নি, আসলে ওর সেকেন্ড বেবি হবে তো, তাই ওর মুডটা মাঝে মাঝে পাল্টে যায়। এই কথা বলে রুহি তখনকার মতো চলে গেলেও একটু পরে সে আবার সোনালির বাড়িতে ফিরে আসে এবং সোনালিকে ফোন করে বাড়ির গেটের সামনে ডেকে সোনালিকে বলে যে আদি আজ তোর সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছিল, আমার মনে হয় আদি তোকে সন্দেহ করছে, তাই তুই আদির কাছে সবকিছু বলে দে। কিন্তু সোনালি বলে, রুহি তোকে অনেক ধন্যবাদ আমার সাথ দেওয়ার জন্য, বাট আমার উচিত হয়নি তোকে আমার বিষয় জড়ানোর, তুই এখন আসতে পারিস। রুহির আর কি করার, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে আদি রুহি আর সোনালির সব কথাই শুনে নিয়েছে। তাই আদি তার এক ফ্রেন্ডকে ফোন করে বলে, দোস্ত আমি তোকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারের কল লিস্ট এবং অল মেসেজেস আমি দেখতে চাই, তুই এটা শিগগিরই আমাকে বের করে দে। আর এর পরের সিনেই মুভির প্রথমের সেই সিন আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আদি শিয়াকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর সোনালি তাকে আটকানোর চেষ্টা করছে। আর ঠিক তখনই সোনালির ঘুমটা ভেঙে গেলে সে পাশে তাকিয়ে দেখে আদি ঘুমিয়ে আছে। ও তাহলে এটা সোনালির স্বপ্ন ছিল, এটা ভেবে সোনালি হাঁপ ছেড়ে বাঁচে। তবে শিয়া আর আদির সঙ্গে কাটানো সেই খুশির মুহূর্তগুলোর কথা ভাবতে ভাবতে তার চোখের থেকে অঝোর নয়নে পানি পড়তে থাকে। সে কোনো মতেই আদিকে হারাতে চায় না, সে কোনো মতেই শিয়াকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না। তার এখন কি করা উচিত? তার সুখের পরিবারটা যে তার একান্তই নিজের, এই পরিবার হারিয়ে সে বাঁচবে কি করে? এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে যায় সোনালি বুঝতেও পারে না। এরপর আদি আর শিয়া প্রতিদিনের মতো বাসা থেকে যখন বেরিয়ে যাচ্ছিল তখন সোনালি শিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর আদিকে শক্ত করে জড়িয়ে ধরে। তবে এই জড়িয়ে ধরার মধ্যে অনেক না বলা কথা ছিল, যে কথাগুলো সে কখনোই তাদের কাছে প্রকাশ করতে পারবে না। আদি আর শিয়া চলে গেলে সোনালি ঋষিকে ফোন করে বলে, বলো কোথায় যেতে হবে? ঋষি বলে, বাহ, শেষ পর্যন্ত তাহলে লক্ষ্মী মেয়ের মতো রাজি হয়েই গেলে।
রাজি হয়েছি, তবে এটাই শেষ টাইম। ঋষি বলে, তবে একটা শর্ত আছে, আমি আমার পুরনো সোনালীকে ফিরে চাই, ঠিক যেভাবে আমার পুরনো সোনালী সাজতো। সোনালী অনেক কষ্ট করে নিজেকে শক্ত করে সেই পুরনো সাজ পোশাকে বাড়ির বাইরে বেরিয়ে এলে রুহি তাকে এই সাজ পোশাকে দেখে ফেলে। সোনালী রুহির সাথে কোনো কথা বলে না। একটি গাড়ি এসে সোনালীর সামনে দাঁড়ালে সোনালী সেই গাড়িতে উঠে পড়ে। এদিকে ঋষি একটি স্পাই ক্যামেরা তার বেডরুমের ঘরে লাগিয়ে দেয় আর বলতে থাকে, আজ তুমি একবার আসলে আর তোমাকে ফিরে যেতে দেবো না সোনালী। সোনালী ধীরে ধীরে ঋষির ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতে থাকে। আজ ঋষি তার ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে সোনালীকে ওয়েলকাম করার জন্য। সোনালী ঘরে ঢোকার পর ঋষি তাকে পাওয়ার জন্য ক্ষুধার্ত বাঘের মতো তার দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। সোনালী শেষবারের মতো নিরুপায় হয়ে যাওয়ার আগেও একবার চেষ্টা করে। সে ঋষির কাছে অনুরোধ করতে থাকে, ঋষি, আমি একজনের স্ত্রী, তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। কিন্তু ঋষি সোনালীর কোনো কথাই শোনে না। তাই সোনালী যখন প্রায় হাল ছেড়ে দেবার পালা, ঠিক তখনই দরজা খুলে আদি ঘরে প্রবেশ করলে সোনালী আদির কাছে গিয়ে দাঁড়ায়। আসলে আদি আজ সকালে অফিসে যায়নি, সে সোনালীকে ফলো করছিল। যখন সে দেখে যে সোনালী বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে যাচ্ছে, তখন আদি তার পিছে পিছে এখানে চলে আসে। আর দরজা খুলেই ঋষি আর সোনালীকে এই অবস্থায় দেখে তো আদি অবাক হয়ে যায়। ঋষি আদিকে বলতে থাকে, আদি, সোনালীর সাথে কলেজ লাইফ থেকে আমার সম্পর্ক, ও একটা বাজে মেয়ে। ও আমাকে এতদিন ধোকা দিয়েছে আর আজ তোকে ধোকা দিচ্ছে। ও তোর জীবনটার সর্বনাশ করে ফেলবে। সোনালী বলে, আদি, তুমি প্লিজ ওর কথা বিশ্বাস করো না। বিশ্বাস করবে না মানে? আগে তুমি এটা বলো যে তুমি আমার রুমে এখন কি করছো। আর এই কথা বলেই ঋষি তার মুখ্য অস্ত্রটা ব্যবহার করে। সে তার আর সোনালীর ঘনিষ্ঠ হওয়া সেই মুহূর্তের ভিডিওটি ঋষিকে দেখায়। ঋষি অবাক হয়ে সেই ভিডিওটি দেখতে থাকে। এরপর সে ধীরে ধীরে সোনালীর দিকে তাকায়। আজ হয়তো সোনালী তার সবকিছু হারিয়ে ফেলবে। এই ভাবনায় সে যখন ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, ঠিক তখন আদি ধীরে ধীরে ঋষির দিকে ঘুরেই ঋষিকে মারা শুরু করে দেয় আর বলতে থাকে, আমার স্ত্রীর সম্বন্ধে তুই এত বাজে বাজে কথাগুলো কেন বললি? আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, তাই তোর কাছ থেকে কোনো রকম কথা আমি আমার স্ত্রীর সম্বন্ধে শুনতে চাই না। বিয়ের আগেও কি করেছে আমার জানার দরকার নেই। বিয়ের পর ও আমার জীবনটাই পাল্টে দিয়েছে। ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলি? ঋষি এইসব কথা শুনে অবাক হয়ে যায়। আর এর মধ্যেই পুলিশ এসে ঋষিকে নিয়ে চলে যায়। আদিও সোনালীকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর এরপর থেকে তারা আবার সুখে জীবনযাপন করতে থাকে। সত্যি এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আপনারাই বলুন, যদি কোনো ছেলে বিয়ের আগে কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়, তাহলে সব দোষ মেয়েটারই কেন হয়ে যায়? ছেলেটি কেন পবিত্রই থেকে যায়? আর যে ছেলেটি বিয়ের আগে ভালোবাসার দোহাই দিয়ে একটি মেয়ের পবিত্রতা হরণ করে মজা পাচ্ছে, সেই ছেলেটি কি পারবে ঠিক এই রকমই অন্য একটা মেয়েকে তার স্ত্রী হিসাবে ভবিষ্যতে স্বীকার করতে? যদি নাই পারো, তাহলে অন্যের ভবিষ্যতের স্ত্রীর দিকে হাত বাড়াও কেন? যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তাই বলেন। আর লাইক না দিয়ে কিন্তু এক পাও কেউ নড়বেন না। অনেক কষ্ট হয় ভাই ভিডিও বানাইতে, তাই একটা লাইক কিন্তু আমি চাই চাই চাই। আর হ্যাঁ, কেউ কমেন্ট করুক বা না করুক, আপনি অন্তত একটা কমেন্ট করে যান। বিশ্বাস করুন, আমার খুব ভালো লাগবে। আর যারা ভাবছেন যে ভিডিওটা দেখে চলে যাবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না, তাদের বলছি, এই ভাইটাকে কি আপনারা একদমই পছন্দ করেন না? যদি আমাকে পছন্দ করেই থাকেন, তাহলে সম্পর্কটা আরেকটু মজবুত করলে কি দোষ বলেন তো?